দেখছেন 18 নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, স্থানীয় সরকার নিয়ে আমাদের অনেক আলোচনা থাকে। আমরা সাধারণ মানুষজন সরকার বলতে যা বুঝি সেটা আসলে স্থানীয় সরকার। এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সাম্প্রতিক সময় জানিয়েছেন যে বছরের শেষের দিকে নির্বাচনটি হতে পারে। আবার আমরা এই আলোচনাও শুনেছি যে এই নির্বাচনটি হতে সব মিলে বা সবগুলো অঞ্চলে যদি নির্বাচনটি হতে হয় সেটি প্রায় 1 বছরের মতো সময় লেগে যেতে পারে। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে নির্বাচনটি কিভাবে হবে, এটি কি দলীয় প্রতীকে হবে কিনা, এই নির্বাচনের সাথে আসলে কখনো কখনো সহিংসতার ঘটনাগুলো ঘটে। আবার কেউ কেউ প্রশ্ন রাখছেন আদৌ কি এবছরে আসলে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে কিনা। এই কারণেই হ্যাপেনিং পয়েন্ট আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি স্থানীয় সরকার নির্বাচন এ বছর। আর এ নিয়ে কথা বলবার জন্য আমরা একজন সাংবাদিক আমাদের সঙ্গে আছেন যুক্ত, আমরা তাকে স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে আছেন কাজী জেবেল, বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তর। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলার আগে তার আগে আসলে আমাদের মনে হয় আলোচনা করা দরকার যে স্থানীয় সরকারই বা কি কার্যক্রম করে আসলে, এবং সেই কার্যক্রমগুলো কেন প্রয়োজন, আর এই নির্বাচনটাই বা কেন অনেক বেশি জরুরি, এই বিষয়ে যদি শুরু করেন। আসলে যদি আমাদের দেশে এই সিস্টেমটা নেই, ভারত সহ অনেক দেশে আছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে কেন্দ্র সরকার পলিসি লেভেলে কাজ করবে, রাজ্য সরকার জনসাধারণের জন্য কাজ করবে। আমাদের দেশে যে বিধানটি রয়েছে সেটি হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যে কাজ, মানুষের যত সেবা আছে, এগুলো আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা করে থাকেন। শুধু তাই না, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে তো শুরু করে যত কাজগুলো আছে তারা এই কাজগুলো করেন। আর এমপি সাহেবরা সাধারণত যেটি করেন সেটি হচ্ছে যে পলিসি লেভেলে কাজ, আইন প্রণয়নের কাজ তাদের। কিন্তু বাস্তবতা হচ্ছে এমপি সাহেবরা এখন অনেকগুলো কাজে ইনভলভ হয়ে যান, কারণ তারা যদি ভোটের কাছে যেতে হয়, ভোট পেতে হয়, এইসব কারণে। কিন্তু মূল সেবাটি দিয়ে থাকে একেবারে তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পরিষদ থেকে, পৌরসভা থেকে, এরপর একটু উপরে গেলেও আপনার উপজেলা। আর জেলা পরিষদটা আমাদের খুব অল্প দিন হচ্ছে যেটি আবার চালু হয়েছে, সেটি খুব বেশি ফাংশনাল না। কিন্তু আমার একেবারে তৃণমূল পর্যায়ে হচ্ছে সেটা হচ্ছে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। এরা হচ্ছে মানুষের একেবারে ডোর টু ডোর সেবাটা দিয়ে থাকে, এবং তাদের যে সমস্যাগুলো, আমাদের জাতীয় যে সমস্যাগুলো, এগুলো সলভ করে কিন্তু ইউনিয়ন পরিষদের আপনার এই চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবরা, বা পৌরসভা মেয়র এবং কাউন্সিলররা। আর সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশন। এর ফলে আপনার নাগরিক সেবা বলতে যেটা বোঝায় সেটি কিন্তু পুরোটাই আপনার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, একেবারে এনআইডি থেকে শুরু করে অন্যান্য যে কোনো রকমের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, তারপর আপনার জন্ম মৃত্যু নিবন্ধনের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের সেবাই স্থানীয় সরকারের এই আওতার মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমরা যদি 5 আগস্ট পরবর্তী, মানে 5 আগস্ট 2024 পরবর্তী যে সময়টা, সেক্ষেত্রে অনেকগুলো জায়গাতেই দেখেছি যে স্থানীয় সরকারের যে নির্বাচিত যে ফ্রেমওয়ার্কটা ছিল বা যার প্রতিনিধি ছিল, সেখানে অনেকগুলো জায়গাতে, সবগুলো না হলে অনেকগুলো জায়গাতেই প্রশাসক বসানো হয়েছে বা একটা পরিবর্তন হয়েছে। মানুষের যে সেবা, সেই সেবা ব্যবস্থাটাও অনেকটাই ভেঙে পড়েছে। এখন প্রশ্ন থেকে যায় যে সরকারের কাছে, নির্বাচিত একটা সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচনটা তো নিশ্চয়ই একটা প্রাধান্য পাওয়ার কথা। সেক্ষেত্রে এ বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার একটা কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা পেয়েছি। আপনার কি মনে হয়? ভিতরের খবর তো অনেক আছে। এটা বিষয় হচ্ছে এরকম যে 5 আগস্ট একটি বিশেষ পরিস্থিতি, আর এরপরে যে অবস্থা সেটি হচ্ছে যে 5 আগস্টের পরে এসে যেটি বলা হয়েছিল যে এর আগে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে অনেক প্রশ্ন ছিল, বাস্তবতা ভোট দখল, আপনার প্রার্থী জোর করে জেতায় দেওয়া, এরকম অনেক ঘটনা ছিল। হ্যাঁ, এবং সেখানে বিএনপি সহ যারা বিএনপি জামাত যে বিরোধী দলে যারা ছিলেন তাদের পার্টিসিপেশন ছিল না, অনেক একপাক্ষিক নির্বাচন, এগুলো সব ঠিক আছে। 5 আগস্টের পরে সিটি কর্পোরেশন, প্রথমে 12টা সিটি কর্পোরেশন মেয়রকে অপসারণ করা হলো। এরপরে ধারাবাহিকভাবে উপজেলা, পৌরসভা এগুলো করা হয়েছে। শুধুমাত্র জেলা পরিষদও সরানো হয়েছে। শুধুমাত্র 5টা প্রতিষ্ঠানের ভিতরে, স্থানীয় সরকার আপনার প্রতিষ্ঠানগুলো 5টা প্রতিষ্ঠানের ভিতরে শুধুমাত্র ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত আপনার জনপ্রতিনিধি আছে। এর মধ্যে আপনার এই যে এখন মে মাস, এপ্রিল মাসে প্রায় 600 ইউনিয়ন পরিষদের ভোটের কাউন্টডাউন শুরু হয়েছে। আইন কি বলছে? আইন বলছে যে ধরেন একটা সিটি কর্পোরেশন যদি ভেঙে দেন তাহলে আপনাকে 180 দিনের মধ্যে ভোট করতে হবে। আইনি কম্পালশন আছে, এটা আইনে আছে। পৌরসভার ক্ষেত্রে বলা আছে সেটাও 180 দিন, আপনার ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 90 দিন, আর হচ্ছে আপনার উপজেলার ক্ষেত্রে 120 দিন যদি ভেঙে যায়। এখন যেটা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার এই সময়ের ভিতরে ভোট হয়নি, ওইখানে আইনের যে ধারাটা সেটা ল্যাপস হয়ে গেছে। তারা ওই সময় আইন সংশোধন করেছে, কিন্তু এই যে আপনার প্রশাসকের বসানো বিধানও যুক্ত করেছে, সব ঠিক আছে,
কিন্তু ওই সময় যে বাধ্যতা ছিল সেই জায়গাটাতে তারা তখন করেনি। কী কারণে করেনি? তখন একটা রাজনৈতিক অনৈক্য ছিল। কারণ এখন যারা ক্ষমতাসীন বিএনপি, তখন তারা মনে করছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে আসে তাহলে এইটা নিয়ে অনেক ধরনের সমস্যা হতে পারে, ন্যাশনাল ইলেকশনটা পিছিয়ে যেতে পারে, এই ধরনের একটা আশঙ্কার জায়গা ছিল। বা তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা আপনার সুশৃঙ্খল ছিল না, সেই জায়গাতে মনে হচ্ছে যে এটা করতে গেলে হয়তো দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হতে পারে। এই যে আপনার একটা মানে আশঙ্কার জায়গা, সে আশঙ্কার জায়গা থেকে আপনার ওই স্থানীয় সরকার নির্বাচনটা টাইমলি হয়নি, যেটা আইনে হওয়ার কথা ছিল। এখন আসেন যে 12 ফেব্রুয়ারি আমার জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। এখন আমরা দেখেছি কি যে এরকম পলিটিক্যাল ডিজাস্টার কিন্তু 2006-07 সালে হয়েছিল। জি, তখনও ইন্টারিম গভর্নমেন্ট বলি, ক্যাডার গভর্নমেন্ট সে দীর্ঘ সময় ছিল, 2 বছরের মধ্যে ছিল। হ্যাঁ। এবং যখন 8 সালে আপনার গভর্নমেন্ট ফর্ম করে, ওই গভর্নমেন্ট ফর্ম করার পরপর উপজেলা ইলেকশন হয়েছিল এবং সেটা কিন্তু আগেই তফসিল হয়েছিল। এখন সেক্ষেত্রে যদি প্রশ্ন থাকে যে এখন এই যেটা হয়েছে মানে যে একটা আমরা দেখেছি যে সেক্ষেত্রে কোন প্রতীকে আসলে নির্বাচন হবে সে নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল, এবং মোটামুটি আমরা বিএনপি গভর্নমেন্টের কাছ থেকে বা তারা যখন সরকার ফর্ম করেনি তখনও তারা এটা দলীয় প্রতীকে নির্বাচন হবে না এরকম একটা আলোচনা শুনেছে। আপনার কাছে এই কি মনে হয়? আলোচনাটা অলরেডি সলভড। হ্যাঁ, সলভ এই অর্থে ক্যাটার গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স করেছে, প্রত্যেকটার অর্ডিন্যান্স করে দলীয় প্রতীকে যে ভোট, এই ভোটটা বাদ দিয়ে দিচ্ছে অর্ডিন্যান্স। বিএনপি সরকার আসার পরে যখন আপনার 133টা অর্ডিন্যান্স পার্লামেন্টে উঠলো, বিএনপি 92 বা 94টা অর্ডিন্যান্সকে বিল আকারে পাশ করেছে, বাকিগুলো ল্যাপস হয়ে গেছে, মানে অকার্যকর হয়ে গেছে। যে 92 বা 94টা করছে, সম্ভবত 94টা, আমি যদি ভুল না করি, 94, হ্যাঁ, সেখানে আপনার এই স্থানীয় সরকারের যে অর্ডিন্যান্সগুলো ক্যাটার গভর্নমেন্ট পাশ করে গেছে সেটাকে তারা বিল আকারে অনুমোদন দিচ্ছে। হ্যাঁ, বিল আকারে অনুমোদন দিচ্ছে, অলরেডি সেটা আইন আকারে ইয়ে হয়ে গেছে। অর্থাৎ নির্দলীয় প্রতীকে দলীয় প্রতীকে ভোট করা বিধান বাদ, এখন নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন হবে। আমার হবে। এখানে একটা স্পেসিফিক প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা এর আগে তো দলীয় প্রতীকে নির্বাচন হতে দেখেছি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রভাবটা কি এখানে মুখ্য থাকে? স্থানীয় রাজনীতি থাকে, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, হানাহানি, অনেক কিছু থাকে, প্রভাব বিস্তারের বিষয়গুলো থাকে। সেক্ষেত্রে কি দলীয় প্রতীকে নির্বাচন না হলেও সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, বা প্রশাসনে কি সেক্ষেত্রে নিরপেক্ষ থাকবে কিনা? আসলে এটা অনেকটা আপেক্ষিক প্রশ্ন। আপেক্ষিক এই অর্থে, যেমন আমাদের দেশে নির্বাচন নির্দলীয় প্রতীকে সব বেশিরভাগ সময় ছিল, নির্দলীয় প্রতীকে ছিল। আওয়ামী লীগ সরকার এসে সেটাকে দলীয় প্রতীকে করেছে। তখনকার সময় যৌক্তিকতা এরকম ছিল যে যারা জনপ্রতিনিধি তারাও তো একটা দল করেন, তারা যদি দলের প্রতীকে নির্বাচিত হন তাহলে দলের যে ম্যান্ডেট আছে সে ম্যান্ডেটটা সে বাস্তবায়ন করতে সুবিধা হয়। কারণ একটি দল যখন আপনার ইশতেহার ঘোষণা করে, না, কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন করতে গেলে দল থেকে তো একটা মনোনয়ন থাকে, হ্যাঁ, ওই জন্যই সেক্ষেত্রে বলা। একজন প্রার্থী থাকে। একজন প্রার্থী থাকে। এখন কিন্তু একাধিক দলীয় প্রার্থী থাকতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের গ্রুপিংগুলো, দ্বন্দ্বগুলো আরো বেশি প্রকট হওয়ার সুযোগ থাকে। এটার বিষয়টা হচ্ছে এরকম, আপনি তো ভোট করছেন নির্দলীয়, অর্থাৎ আপনি এখানে দলের প্রতীক নিয়ে ভোট করছেন না। আপনার দলে যদি আপনার বিএনপিতে, আমি বিশ্বাস করি যে এক একটা ইউনিয়নে বিএনপি অন্তত 5-10 জন করে আপনার যোগ্য হয়তো ব্যক্তি আছেন। এখন সব যে বিএনপিতে হবে এমন না, সেখানে কিছু আপনার সামাজিক যারা কার্যক্রম করেন, বা কিছু কিছু জায়গায় দেখা যায় শিক্ষক আছেন যারা ওইখানকার স্থানীয়ভাবে সামাজিকভাবে গ্রহণযোগ্য। যখন দলীয় প্রতীকে ভোট হয় তখন তারা আসতে পারে না, এখন তারা তো নমিনেশন পান না। হ্যাঁ, আর যিনি অনেক সময় দেখা যায় দলীয় প্রতীক হলে যোগ্য লোক অনেক আসতে পারে না, কারণ দল যাকে নমিনেট করে সে আপনার নির্বাচন করে। এইখানে যেটা বিষয় হচ্ছে, নির্দলীয় প্রতীক হলে আপনার নির্বাচন অনেক বেশি আপনার কম্পিটিটিভ হয়। আমার জাস্ট একটু এটার সাথে অন্যরকম প্রশ্ন, সেখানে আপনি যেটা বলছিলেন সেই জায়গাটা হচ্ছে যে আপনার এখানে কি আপনার বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা, সংঘর্ষ হওয়া বেশি থাকে না, আছে। এবং আমার এখানে একটা প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে যদি জনগণের আসলে বেছে নেওয়ার সুযোগ থাকে দলীয় থাকলে, নির্দলীয় থাকলে, আপনি বলছিলেন যে কিন্তু বিষয়টা হলো আমাদের দেশে যদি শতভাগ ভোটারদের আমরা মেরিট আলোচনা করি, উইথ ডিউ রেসপেক্ট, আসলে কি আমরা কম্পিটেন্ট প্রার্থীকে দিন শেষে বেছে নেই কিনা? দেখেন, প্রথম হচ্ছে আপনার প্রার্থীকে বেছে নেওয়ার অপশনকে দিতে হবে ভোটারকে। যখন আপনার অনেক বেশি আপনার হবে প্রার্থী হন, তখন ভোটাররা সেই সুযোগটা পান। যদি আপনার, আমরা তো এরকমই দেখেছি যে 150 জন এক নির্বাচনে মারা গেছেন, এই স্থানীয় সরকার নির্বাচনে, অবশ্যই দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি কি বিপুল সংখ্যক কোনো ভোট ছাড়া হয়ে গেছেন। এখন যিনি ভোট ছাড়া হয়েছেন, তিনি যখন ভোট ছাড়া হয়েছেন তিনি তখনই চিন্তা করছেন আমাকে আবারও ভোট ছাড়া হতে হবে। এবং আমরা এটাও বলতে শুনেছি, যখন কোনো সাধারণ মানুষ তার কাছে গেছে, যা আপনি তো আমাদের চেয়ারম্যান, আমার সমাধান করে দেন, আমি তোর ভোটে হয়েছি, হয়নি তো, আমি আমার যোগ্যতা হয়েছি, সুতরাং আমি যেটা বলবো এটা রাইট, এটাই আইন। এখন প্রশ্নটা হচ্ছে যে নির্দলীয় প্রতীকের যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে অনেক লোক
কম্পিটিশন করতে পারেন। আর যদি আপনার অনেক প্রার্থী থাকে, অনেকগুলো ভালো দিক আছে। একটা হচ্ছে সহিংসতা বাড়ার আশঙ্কা যেমন বেশি থাকে, আর ভালো দিকটা হচ্ছে ভোট কেন্দ্রে অটো ম্যানেজমেন্ট হয়ে যায়। অটো ম্যানেজমেন্টটা হচ্ছে যে ধরেন 5 জন খুব হাই প্রোফাইল প্রার্থী বা খুব কম্পিটিটিভ ক্যান্ডিডেট, তারা তাদের এজেন্ট তখন নিরপেক্ষ ভোট হওয়ার হ্যাঁ, সম্ভাবনা তখন অনেকখানি বেড়ে যায়। আপনার- আমাদের অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে, তবে ছোট একটা বিরতিতে আমাদেরকে যেতেই হবে। দর্শক, আপনারা দেখছেন 18 নিউজ আর উপভোগ করছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আমরা বিরতিতে যাওয়ার আগেই কথা বলছিলাম আসলে স্থানীয় সরকার নির্বাচন এ বছর এই বিষয় নিয়ে। কাজী জেবেল, বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্ত, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তাকে আবারও যুক্ত হই তার সঙ্গে। আমরা যে আলোচনা করছিলাম সেক্ষেত্রে আমরা যদি একটু ভোটারদের দিকে নজর দিই, আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম থাকে। আসলে এটা একটা যেমন বিষয়। এবারে কি মনে হয় আপনাদের, যেহেতু আমরা দেখেছি যে জাতীয় যে নির্বাচন সেখানে অনেক ভোটারদের উপস্থিতি ছিল, এবারে এই পরিবর্তিত পরিস্থিতি কি আসলে ভোটাররা খুব বেশি আসবেন? আচ্ছা, ভালো প্রশ্ন করছেন। ভোটার উপস্থিতি তখন কম হয় যখন সে ভালো প্রার্থী পায় না। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, আমি প্রায় 1.5 যুগের উপরে নির্বাচন কমিশন নিয়ে কাজ করছি, ভোট নিয়ে কাজ করছি। যত মাইক্রো লেভেলের নির্বাচন হয় তত বেশি ভোটার আসে ভোট কেন্দ্রে। কারণ হচ্ছে দেখা যায় যে আপনার ধরেন ইউনিয়ন পরিষদ নির্বাচন, একই বাড়িতে 2 জন প্রার্থী হন মেম্বার, উনি তো আপনার ভোটারকে কোলে করে নিয়ে যান, কারণ সবাই সবাইকে চেনে গ্রামে। এর ফলে যদি এখন অনেক বেশি প্রার্থী হবে তখন আপনার ভোটার সংখ্যা বাড়বে। আরেকটা বিষয় আছে, ভোটার উপস্থিতি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যদি নির্বাচনের আগে পরিবেশটা এমন হয়, ভোটার যদি বিশ্বাস করেন বা মনে করেন যে উনি ভোট দিয়ে নিরাপদে ফিরতে পারবেন না, তাহলে উনি যাবেন না। ভোটার যদি বিশ্বাস করেন যে উনি যাকেই ভোট দেন না কেন নির্বাচিত হবে সিলেক্টেড লোক, তাহলে উনি যাবেন না। ভোটার যদি বিশ্বাস করেন যে এই নির্বাচনটা নির্বাচন না, এটা একটা সিলেকশন, তাহলে উনি যাবেন না। কিন্তু ভোট যদি ভালো হয় তাহলে ভোটার যাবেন এবং উপস্থিতি বাড়বে, এটা পরীক্ষিত। এখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে এই জায়গাটাতে 2টা গ্রুপের আপনার রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটার উপস্থিতির ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, একটা হচ্ছে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। তারা যত বেশি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন তত বেশি আপনার ভোটার উপস্থিতি বাড়বে। যদি তাদের পার্সিয়ালিটি দেখা যায়, তাদের নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, ভোটার উপস্থিতি কমে যাবে, কমবেই। এটা আমাদের বিভিন্ন নির্বাচনে এটা আমরা দেখেছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সেটাই বলছে। একটা প্রশ্ন অনেকেই করেন, যে যেটা দিয়ে হয়তো কেউ কেউ প্রচারও করেন নির্বাচনে, যে আমি সরকারি দলের লোক প্রার্থী, আমাকে নির্বাচিত করলে আপনাদের উন্নয়ন বেশি হবে। ঠিক উল্টা যদি প্রশ্নটা করি, যে যারা সরকারে নেই এরকম যদি কোনো প্রতিনিধি থাকে কিংবা তাদের সমর্থনপুষ্ট যদি কোনো প্রার্থী থাকে, তিনি নির্বাচনে যদি জিতে যান, সেক্ষেত্রে কি আসলে স্থানীয় সরকারে তার কাজ করার সুযোগটা কমে যায়? কিছু প্রভাব পড়ে। আমাদের দেশে এই প্রভাবটা কিছু পড়ে। প্রভাবটা পড়ে এই কারণে, সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের অধীনে। এখন স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তার বরাদ্দ অ্যালোকেশন করেন। এখন যদি দেখেন যে কোনো একটা ইউনিয়নে আপনার এমন একজন প্রার্থী আছে যিনি গভর্নমেন্ট বিরোধী, সেক্ষেত্রে বরাদ্দে কিছুটা হেরফের হতে পারে। তবে ক্যারিসমেটিক মানে অর্থাৎ যিনি জনপ্রতিনিধি হবেন তার যদি ক্যারিসমেটিক হন, তাহলে এই প্রভাবটা খুব একটা পড়ে না। বরঞ্চ কখনো কখনো যেটা দেখা যায় যে ওইসব জায়গায় সুশাসন আর বেশি প্রতিষ্ঠিত হয়। সেটা যখন পুরো দেশ জুড়ে সুশাসন থাকে, এখন প্রশ্ন থেকে যায় যে আমরা সেটা প্রত্যাশা করতে পারি কিনা। ক্যারিসমেটিকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অর্থাৎ যিনি মেয়র হবেন, যিনি চেয়ারম্যান হবেন, তার ব্যক্তিগত ক্যারিসমা যত বেশি থাকবে, এই জন্য কিন্তু ভোট যে ক্যারিসমেটিক ব্যক্তিকে বেছে নেওয়া, যত বেশি ক্যারিসমা থাকবে সে তত ভালো করবেন। এবং আপনার যদি দেখেন, আমরা দেখেছি যে আপনার 2013 সালে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন একসাথে হয়েছিল। সেই 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বিএনপি প্রার্থীরা জিতেছিলেন। তাদের উপর অনেক হামলা মামলা হয়েছে, অনেকের বরখাস্ত ইত্যাদি হয়েছে, এই সমস্যাগুলো ছিল। তারা কিন্তু সিটি চালিয়েছেন এবং তাদের কিন্তু আরও বেশি চেষ্টাটা বেশি থাকে। না, তাহলে কি
একটা ইনডিরেক্ট প্রভাব সরকারি দলের প্রার্থীদের থাকছে কিনা হ্যাঁ, নির্বাচনে? অবশ্যই। এটা তো আমাদের দেশের রাজনীতিক ইয়াতে মানে ছোট প্রভাব না, বড় প্রভাবই থাকে। শুধু তাই না, ভোটকে ম্যানিপুলেশন করে অলওয়েজ গভর্নমেন্ট পার্টি। এটা হচ্ছে একটা কমন প্রথা। না, কিন্তু সেই পরিবর্তনটা আমরা প্রত্যাশা করতে পারি কিনা এই সময় এসে? আসলে আমাদের যে ভোট, আমাদের নির্বাচন কমিশনারগণ এখন একটা কথা বলেন যে সংসদ নির্বাচন একটা স্ট্যান্ডার্ড অনেক উপরে উঠেছে, এটাকে নামানো যাবে না। আসলে ভোট তো 2008 সালেও ভালো হয়েছিল। এরপরে কি আপনার 13 সালে আমি যে সিটি কর্পোরেশনের কথা বললাম, সেই সিটি কর্পোরেশন নির্বাচন খুব ভালো হয়েছে। আমি ফিল্ডে ছিলাম, আমি খুলনাতে ছিলাম, বরিশালে ছিলাম, ভোট ভালো হয়েছে। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে আপনার ওর পরেই যে 14 যে নির্বাচনটি হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ বুঝে গেছে যে ভালো ভোট দিয়ে সে জিততে পারবে না। সে 153টা আনকন্টেস্ট সে আগে ভোটের মানে ভোট ছাড়ে জিতে নিচ্ছে। এই যে আমাদের প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা যদি এখন আবার ফিরে আসে, সেটা কি আসা খুব সহজ? সেটি আসলে অনেকটা সরকারের উপর নির্ভর করে, সেটি অনেকটা নির্ভর করে প্রশাসনের উপরে, সেটা অনেকটা নির্ভর করে নির্বাচন কমিশনের উপরে। যে সরকার তো তার লোকজনকে জেতানো চাইবে, এটা খুব স্বাভাবিক। কারণ বিএনপি এখন ক্ষমতা আছে, সেটা বড় দল, তার জনপ্রতিনিধি মাঠে থাকবে, এটা সে চাইবে। এখন যখন আপনি ভোট করবেন, তখন আপনাকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। সরি, ইভেন আমি মনে করি এখানে ভোট নিরপেক্ষ করতে সরকারের একটা বড় দায় আছে। কারণ হচ্ছে 5 বছর পর তো উনি আবার ভোটে যাবে, তাকে কিন্তু এই যে এখন যদি ভোটে অনিয়ম হয়, তাকে কিন্তু 5 বছর পর এটা আবার জবাব দিতে হবে। সুতরাং আমি মনে করি এখনকার যে প্রেক্ষাপট, আমাদের এখন যে পলিটিক্যাল যে আবহাওয়া, তাতে আমি মনে করি যে সরকারি দল এবং বেসরকারি দল, মানে বিরোধী দল যেটা, তারা উভয় পক্ষে আমার কাছে মনে হয় যে একটা ভালো ভোট চাইবে। এটা আমার কাছে তাদের যে পলিটিক্যাল আবহাওয়া দেখে আমার কাছে মনে হচ্ছে যে এবার তারা একটা ভালো ভোট চাইবে। কারণ তারা চাইবে না আবার এরকম একটি পরিস্থিতি দেশে তৈরি হোক, যে পরিস্থিতিতে আবার অনেকগুলো মানুষ রাস্তায় নামুক, অনেক মানুষ মারা যাক, আবার একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হোক। এটা রাজনীতিদের জন্য মোটেই সুখকর নয়। আমার 2006 সালে 7 সালের পরে যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য যেন সুখকর ছিল না, আজকে 5 আগস্ট পর যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য সুখকর না। উভয় পক্ষে কিন্তু আপনার একটা লেসন পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে যদি আমরা একটু প্রশ্ন করি শেষের দিকে এসে, যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি স্থানীয় সরকার নির্বাচনে আমরা পেতে চাই, কোন কোন জায়গাগুলোতে মনোযোগ হওয়া উচিত? সংস্কারের অনেকগুলো বিষয় তো হয়েছে, বা আরও মোটা দাগে কী কী সংস্কার দরকার নির্বাচনের আগে? আসলে নির্বাচনে অনেক সংস্কার দরকার, এবং এই সংস্কারটা একটা চলমান, নির্বাচনের সংস্কারটা চলমান ব্যবস্থা। এর সংস্কার চলমান এই অর্থে বলছি, আপনি এবার ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে দেখেন, নির্বাচন পর ওখানে ব্যাপক সহিংসতা হয়েছে। ওখানকার প্রশাসন ট্রিমেন্ডাসলি ফেলুর। তার দায়িত্ব ছিল যে প্রত্যেক ভোটারকে প্রোটেকশন দেওয়া, তা ফেল করছে। এখন ওইখান থেকে আমার একটা বড় শিক্ষা নেওয়ার জায়গা তৈরি হয়েছে, যে আমার ভোটের আগে, ভোট এবং ভোটের পরে, এই 3টা পিরিয়ডে আমাকে সকল নাগরিককে নিরাপদ রাখতে হবে। এক, যেটি আপনি বলছিলেন সেটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে যেমন আচরণ বিধিমালা, নির্বাচন আচরণ বিধিমালা সবচেয়ে বেশি হলো আপনার প্রয়োগ হয়। আচরণ বিধিমালা আমরা যত জাতীয় নির্বাচনের আগে দেখেছি একাধিকবার সংশোধন হয়েছে। হঠাৎ করে কমিশন মনে হচ্ছে না, এখন একটা পরিস্থিতি এরকম রেজ করতেছে, ঠিক আছে, এটা প্রোটেক্ট করার জন্য এটা করা দরকার, এটা আটকানোর জন্য এটা করা দরকার। হ্যাঁ, এটা চলমান একটা প্রক্রিয়া। ইভেন আমি তো মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশন এবং সরকার, এবং যদি সুযোগ থাকে বিরোধী দল, আবার একটা ডায়লগ হওয়া উচিত। মানে সেক্ষেত্রে সেটা এখনই শুরু করা উচিত কিনা, যদি বছর শেষের দিকে? কারণ আপনার ডায়লগ করতে সময় লাগবে, এবং সেখানে অনেক সুপার Preparation-এর আবার বিষয় একটা আছে ডায়লগ অনেক। হওয়া উচিত। এবং সেই ডায়লগটা হওয়া উচিত যে যেই সংস্কারটা আমরা এর আগে করতে পারিনি, যে সংস্কারটা জাতীয় নির্বাচনে একটা সংশোধন হয়নি, সেটা আবার হতে সমস্যা নেই। একটা ভালো উদাহরণ তো তৈরি করতে সমস্যা নেই। আপনার যখন একটা ভালো ট্রেডিশন চালু করবেন, আমি মনে করি যদি ভালো ট্রেডিশন চালু হয়, সবচেয়ে বেশি উপকার হবে আমাদের রাজনীতিকদের। তারা নিজেদের অত বেশি নিরাপদ মনে করবেন। তাদের যদি উপকার হয়, তত বেশি উপকার হবে আমাদের সাধারণ ভোটার এবং সাধারণ মানুষের। আমাদের রাজনৈতিক যে কালচার, সেই কালচারে গুণগত পরিবর্তন খুব দরকার, এবং সেটা আমরা খুবই ভোটের প্রত্যাশা মাধ্যমে করছি হওয়া আসলে, উচিত। যেহেতু এ ধরনের বিষয়ের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেক নাগরিকের আমরা মৌলিক অধিকার নিঃসন্দেহে এখানে বিশ্বাস করতে চাই যে বর্তমান সরকার এই বিষয়টাতে অনেক বেশি মনোযোগী হবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, আমরা জানি যে ভোট নাগরিকের গণতান্ত্রিক অধিকার, আর স্থানীয় সরকার নির্বাচন এই গণতন্ত্র উত্তরণের অন্যতম ভিত্তি। আমরা প্রত্যাশা করব যে এই বছরে
ঠিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য সংশ্লিষ্টরা যেভাবে কমিটমেন্ট করেছেন যে বছরের শেষ থেকে স্থানীয় সরকারগুলো নির্বাচন শুরু করবেন এবং সেই নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়ে জনগণের কাজে লাগবে। দিন শেষে জনগণ আমাদের এই সরকার। আশা করছি আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর অবশ্যই ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।